কোভিড-19 এই দীর্ঘ পথ পরিক্রমায় আজকে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হওয়া সত্যিই ভালো লাগছে। আশা করি তোমরা ভালো আছো। তুমি স্বাস্থ্যবিধি মেনে একটু দূরত্বে বসো, তুমি মাস্কটা পরে নাও। ক্লাসের শুরুতে আজকে স্লোগান হলো স্বাস্থ্যবিধি মানবো, কোভিডকে রুখবো, সুন্দর পৃথিবী গড়ব। বৈশ্বিক মহামারী কোভিড-19 বিশ্বের সকল অগ্রগতির সূচক দুর্বল করে দিয়েছে। আমি একজন শিক্ষক হিসাবে দাবি করি সবচেয়ে ক্ষতিগ্রস্ত অগ্রগতির সূচকটি হলো শিক্ষার বিস্তার। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড দুর্বল হলে যেমন শারীরিক কাঠামো দুর্বল হয়, তেমনি শিক্ষা ব্যবস্থা দুর্বল হলে সকল অগ্রগতির কাঠামো হবে ভঙ্গুর। এই ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা বিস্তারে তোমাদের জন্য যে সামান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তোমরা সুন্দরভাবে তা গ্রহণ করবা, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবা, কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। অধ্যায়টির নাম হলো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। এর ধারণা থাকা উচিত আমাদের সভ্যতার আদিতে হিসাব ব্যবস্থা ছিল একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন একক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। কালের বিবর্তনে হিসাব ব্যবস্থা প্রসার ঘটায়, শিল্প বিপ্লব হওয়ায় হিসাব ব্যবস্থা একক ব্যক্তির মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি। অনুভব হয়েছে ব্যাপক পুঁজি, দক্ষতা, অভিজ্ঞতা এবং একাধিক ব্যক্তির অভিজ্ঞতার সমন্বয়ে। এরই আলোকে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কি? দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিধি মোতাবেক যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে সেটা হলো অংশীদারি ব্যবসা। এখানে ততোধিক বলতে আমরা সাধারণ ব্যবসার ক্ষেত্রে ভাববো 20 জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন। 1890 সালে গ্রেট ব্রিটেনে সর্বপ্রথম অংশীদারি আইন পাশ হয়। 1932 সালে 8 এপ্রিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা পার্টনারশিপ অ্যাক্ট 1932 পাশ করে। 1947 সালে দেশ বিভাগের পর ভারত ও পাকিস্তানে এই অংশীদারি আইনটি বলবৎ থাকে। দেশ স্বাধীনের পর 1971 সালের পর 1972 সালের প্রথম পার্লামেন্টে এই অংশীদারি আইনটি গৃহীত হয় এবং বলবৎ থাকে। এরই আলোকে 1932 সালের অংশীদারি আইনটি 1971 সালের 26শে মার্চ থেকে কার্যত আমাদের দেশে চলে আসছে আদালতে। এই অংশীদারি ব্যবসা, এখানে আমার বৈশিষ্ট্যটুকু জানা উচিত। বৈশিষ্ট্য ফার্স্ট পেলাম আমি কি? অংশীদারি ব্যবসা ধারণা, তারপর বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য হলো ফার্স্ট কি? আমাদের চুক্তি। চুক্তি হলো অংশীদারি কারবারের ভিত্তি। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসা হয় না। সেই চুক্তিটা হয় লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। আর হলো 2 নম্বর হলো কি? সংখ্যা, সদস্য সংখ্যা। আমরা অংশীদারি ব্যবসার সংখ্যাকালীন
বলেছি যে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা লাগবে 2 জন এবং ততোধিক। সেটা হলো সাধারণ ব্যবসার ক্ষেত্রে বলেছি 20 জন আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন। তারপর গঠন প্রণালী। গঠন প্রণালী আমাদের 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী প্রতিষ্ঠানটা গঠিত হতে হবে এবং পরিচালিত হতে হবে। যোগ্যতা। অংশীদারি ব্যবসার যোগ্যতা বলতে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের লোক অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে। কোনো দেউলিয়া, কোনো মস্তিষ্ক বিকৃত লোক এই অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না। দায়িত্ব। অংশীদারি ব্যবসা দায় দায়িত্ব অসীম। সেই দায়িত্ব সকলের সম্মিলিতে একজনও পালন করতে পারে এবং সকলেও সেটা পালন করতে পারবে। পরিচালনা ও নিয়ন্ত্রণ। পরিচালনা সকলের সম্মতিতে একজন পরিচালনা করতে পারবে এবং ক্ষেত্রভেদে সকলেই সেটা ব্যবসাটা পরিচালনা করতে পারবে, আর নিয়ন্ত্রণ হবে সেটা ওই 32 সালের অংশীদারি আইন অনুযায়ী। মূলধন সরবরাহ। এগুলো বৈশিষ্ট্যের মধ্যে মূলধন সরবরাহ। অংশীদারি ব্যবসায় অংশীদাররা সকলেই সমানভাবে মূলধন সরবরাহ করতে পারে। কেউ মূলধন সরবরাহ না করে স্থায়ী সম্পদও কারবারে দিতে পারে, কেউ আর মূলধন সরবরাহ না করেও অংশীদারিত্ব পেতে পারে। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। এখানে অংশীদারি ব্যবসায় আস্থা, পারস্পরিক একে অপরের উপর বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, না হলে অংশীদারি ব্যবসা পরিচালনা করা অসম্ভব হবে। আর একটা বৈশিষ্ট্য হলো নিবন্ধন। অংশীদারি ব্যবসা নিবন্ধিত হতে হবে এমন বাধ্যবাধকতা নাই। সেটা নিবন্ধিত হতে পারে, অনিবন্ধিত হতে পারে। মালিকানা হস্তান্তর। অংশীদারি ব্যবসার মালিকানা হস্তান্তর সকলের সম্মতি ব্যতীত কোন অংশীদার তার অংশীদারিত্ব অন্যের নিকট হস্তান্তর করতে পারবে না। বিলোপ সাধন। সকলের সম্মতি ছাড়া কোন অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটাতে পারবে না। এইরকম একাধিক বৈশিষ্ট্য আছে তোমার পাঠ্যপক্ষে পাঠ্য বইয়ে যে বৈশিষ্ট্য। গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে এর ধারাবাহিকভাবে যদি আমরা কিছু না জেনে থাকি তাহলে সেই গাণিতিক সমস্যাটা আমরা সঠিকভাবে আত্মস্থ করতে পারবো না, নিতেও পারবো না। তাই আমাদের এগুলো জানা উচিত বৈশিষ্ট্য। আবার কি আর বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট একটা বলেছি চুক্তি। চুক্তি মস্ত বড় জিনিস। চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। চুক্তিটুকু কি, অংশীদারি কারবারটা কিভাবে পরিচালনা হবে, কিভাবে না হবে, এই চুক্তির আওতায় সেখানে সব কিছু লিপিবদ্ধ থাকবে। এই পার্টনারশিপ দিলে সবকিছু থাকবে। সেখানে কি ফার্স্ট কি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, অংশীদারগণের নাম ঠিকানা থাকবে। তারপর কি থাকবে, অংশীদারি ব্যবসার উদ্দেশ্যটা কি সেটা সেখানে লিখিত থাকবে। আবার কি এর প্রধান কার্যালয় কোথায় হবে। তারপর বন্টনের অনুপাত সেখানে দেওয়া থাকবে। মূলধনের উপর সুদ দেওয়া হবে কিনা তা সেখানে লিপিবদ্ধ থাকবে, হলে তা কি পরিমাণ কি হারে দেওয়া থাকবে তা থাকবে। আবার অংশীদারদের উত্তোলনের পরিমাণ, কে কি পরিমাণ অর্থ অন্য কারবার থেকে তুলতে পারবে সেটা সেখানে লিপিবদ্ধ থাকবে। উত্তোলনের সুদের হার সেখানে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে। ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা। ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে, সকলের দ্বারা পরিচালিত হবে, সকলের মনোনীত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে, আর সেটা ব্যবস্থাপনাটা কি রকম হবে সেটা সেখানে লিপিবদ্ধ থাকবে। আবার হিসাব রক্ষণ ও হিসাবের নিরীক্ষা ব্যবস্থা সেখানে লিপিবদ্ধ করা থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানটা কোন ব্যাংকে লেনদেন করবে
কার নেতৃত্বে লেনদেনটা হবে সেটা সেখানে লিপিবদ্ধ থাকবে। তারপর হিসাব শুরু এবং শেষের সময় থাকবে। তারপর প্রতিষ্ঠান বিলোপ সাধনের কি প্রক্রিয়াদি থাকবে, নতুন অংশীদার কিভাবে আসবে সেগুলো সেখানে চুক্তির মধ্যে আবদ্ধ থাকবে। এইভাবে অংশীদারি প্রতিষ্ঠানটা চুক্তির মাধ্যমে ডিটেলস থেকে থাকে। সেটা তোমাদের জানতে হবে যে অংশীদারি প্রতিষ্ঠান গঠন করতে গেলে কি কি চুক্তি আদি সেখানে লিপিবদ্ধ থাকবে। হ্যাঁ, চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অনেক বিরোধ হতে পারে, সেটা ঠিক আমার খেয়াল রাখতে হবে যে বিরোধটা আমরা কিভাবে মীমাংসা করব। বিরোধ মীমাংসার ক্ষেত্রে লাভ লোকসান বন্টন যে করতে হবে সেখানে নির্দিষ্ট করে বলা থাকতে হবে লাভ লোকসান বন্টন কিভাবে হবে। তারপর মূলধন ও উত্তোলনের উপর সুদ দেওয়া হবে না বা হবে, এখানে সেক্ষেত্রে কি হবে, আমরা চুক্তিতে জানি যে মূলধন উত্তোলন সুদের কথা, যদি না থেকে থাকে তো মূলধন উত্তোলন উপর সুদ দেওয়া হবে না। সকল অংশীদার কারবার পরিচালনায় সমানভাবে অংশগ্রহণ করবে, এটা চুক্তির অবর্তনে এই কাজগুলো করতে হয়। প্রদত্ত ঋণের উপর কোন অংশীদার যদি কারবারকে ঋণ দিয়ে থাকে সেই ঋণের উপর 6% হারে সুদ প্রদান করতে হবে। সকল অংশীদার সমান পরিমাণ উত্তোলন করতে পারবে। সকল অংশীদার এর মতামত ছাড়া কোনো অংশীদার গ্রহণ করা যাবে না। পরিচালনা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোনো মত পার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সে সমাধানটা করতে হবে। কারবারের সাথে কোনো অংশীদার যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে ক্ষতিপূরণটুকু পূরণ করে দিতে হবে। আবার কি করতে হবে, কোন অংশীদার যদি ইচ্ছাকৃতভাবে কারবারের ক্ষতি সাধন করে থাকে সেটা কারবার কর্তৃপক্ষ তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে। সম্পদের কোনো বিপর্যয় হলে মামলা করে সেটা সম্পদটা আয়ত্তে নিতে হবে। দলিল পত্রাদি কেন্দ্রীয় কার্যালয়ে থাকবে। সবার মতামতে কারবারটা বিলোপ সাধন হবে। সবার মতামতে দায়টা বন্টিত হবে। এগুলো অংশীদারি কারবারে যদি চুক্তি না থাকে চুক্তির অবর্তমানে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে কারবার পরিচালনার ক্ষেত্রে এগুলো মেনে চলতে হবে। এগুলো হলো তোমার স্বাভাবিক ধারণা যে আমার প্রতিষ্ঠানটা অংশীদারি ব্যবসার ধারণাটা থাকতে হবে, এর বৈশিষ্ট্যটা জানতে হবে, চুক্তি জানতে হবে। আর চুক্তি না থাকলে চুক্তির অবর্তমানে কিভাবে বিরোধ মীমাংসা করা যাবে তা তোমাদেরকে একটু ধারণা নিতে হবে। এই ধারণাটুকু আমরা যদি নিতে পারি সেক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কি এক ধাপ এগিয়ে যাব, সেটা আমার সমাধান করতে সুবিধা হবে। এই গাণিতিক সমস্যা সমাধানের কারণে আমাদের যে জানতে হয় যে অংশীদারি ব্যবসায় মূলত কি কাজটুকু করতে হয়। অংশীদারি ব্যবসার মূল করণীয় দুইটি কাজই আছে। মূল করণীয় একটা হলো লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব। আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। এইটা হলো মূল করণীয় আমার এই দুইটা কাজ। এই কাজ দুটো আমরা ধাপে ধাপে সম্পূর্ণ করবো গাণিতিক সমস্যা। এখন এক নম্বরটা কথা বলি লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব আমরা ছকে আবদ্ধ করতে হবে আমাদেরকে।
ডিটেলস যা লিখতে হবে আমি গাণিতিক সমস্যায় দেখাই দেবো। একটা থিওরিক্যাল আলোচনা হচ্ছে, তোমরা এই আঙ্গিকে এই ছকটা সম্বন্ধে বেসিক একটা ধারণা নিয়ে নেবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ডেবিট পক্ষ বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা ক্রেডিট পক্ষ। এখানে কি অঙ্কে প্রদত্ত নিট লাভ বা নিট ক্ষতি দেয়া থাকবে। আমাকে যদি লাভ হয় তাহলে এখানে লিখতে হবে লাভ লোকসান হিসাব উদ্বৃত্ত, লাভ লোকসান হিসাব উদ্বৃত্ত, হিসাব উদ্বৃত্ত নিট লাভ। আর যদি অঙ্কের শুরুতে ক্ষতি দেওয়া থাকে আর ডেবিট পাশে বসবে লাভ লোকসান হিসাব উদ্বৃত্ত হিসাব উদ্বৃত্ত নিট ক্ষতি। এর পরবর্তীতে যা বসবে সে ধারণাটুকু হলো কারবারের সকল প্রকার ব্যয়, কারবারের কোন দায় এবং ভবিষ্যতের ব্যবস্থা। এই হিসাবটা মূলত হলো কারবারের হিসাব। কারবারের সকল প্রকার ব্যয়, কারবারের দায় এবং কারবারের জন্য ভবিষ্যৎ কোনো ব্যবস্থা হলে তা ডেবিট পাশে বসবে, সেটা আমি পর্যায়ক্রমে বলছি। ক্রেডিট পাশে এমন ভাবে বসবে কারবারের কোনো আয়, নিট লাভ নির্ণয়ের ক্ষেত্রে অলিখিত কোনো কিছু, আর কি বসবে ব্যয়ের অগ্রিম বসবে, আয়ের বকেয়া বসবে, সেটাও আমি ধারাবাহিকভাবে তোমাদের বলছি। ফার্স্ট হলো কি আমি শুধু লিখে যাচ্ছি ডিটেলস, আমরা ছকে তোমরা দেখে নিবা, লিখে দিতে হয় অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। এক নম্বর হলো মূলধনের সুদ, এগুলা তোমরা ছকে দেখে নিও, মূলধনের সুদ। বাস এইটা নিয়ে কথা বলি। মূলধনের সুদ বলতে একাধিক অংশীদার থাকতে পারে, একাধিক তো অবশ্যই অংশীদারি ব্যবসা মানে একের অধিক হবেই, সেক্ষেত্রে কি হবে মূলধনের সুদ। মূলধনের সুদ বলতে আমি প্রারম্ভিক মূলধনের সুদকে বুঝবো, এবং কোন অংশীদার কারবারে যদি হিসাবকালীন সময়ে কোনো অতিরিক্ত মূলধন নিয়ে এসে তার সুদটুকু যোগ হয়ে তার ঘরে বসে যাবে, তাহলে মূলধনের সুদ সেটা এ বি সি যতজন অংশীদার হোক সবার মূলধনের সুদ পর্যায়ক্রমে এখানে বসবে, বসে যোগ হয়, এখানে ট্রান্সফার করবো আমরা, ধরলাম এবিসি। চুক্তিতে আছে কোন অংশীদার কারবার দেখাশোনার জন্য বেতন পাবেন, এই বেতনটাও কারবারের ব্যয়, সংশ্লিষ্ট অংশীদারের প্রাপ্তি কিন্তু কারবারের ব্যয়, তাহলে বেতন বলবে। আর এই বেতন নিয়ে একটা ডিটেলস কথা আছে, আমি পরবর্তীতে তোমাদেরকে বলছি। বেতন কোন অংশীদার আবার কি কমিশন পাবে, কমিশন নিয়ে ডিটেলস কথা আছে, আমি তাও পরবর্তীতে বলছি। এখন আবার কি কোন অংশীদার কারবারকে ঋণ প্রদান করেছে, ঋণের সুদ তা বলছে। আবার কি খরচের বকেয়া আছে, বকেয়া খরচ, বকেয়া খরচ, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, চা থাক কারবারের বকেয়া খরচ আদি বলবে। এবং আয়ের অগ্রিম যদি নিয়ে থাকি তা এখানে বলবে, আয়ের অগ্রিম। আবার কি ভবিষ্যতের ব্যবস্থা, আমরা ভবিষ্যতের ব্যবস্থা করে রাখলাম যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা কি দেনাদারের কাছ থেকে যে অংশটা পাওয়া যাবে না
তাকে আমরা বলি অনাদায়ী পাওনা, কুঋণ, মন্দঋণ। হ্যাঁ, এই অনাদায়ী পাওনার যদি আমি সঞ্চিতি করে রাখি, সেও ডেবিট বাস্টে বসবে। কেন? লাভের টাকা আমি কেটে ভবিষ্যতের ব্যবস্থা করে রাখছি। অনাদায়ী পাওনা সঞ্চিতি তা এখানে বসবে। আর সর্বোপরি কি, লাভের টাকা থেকে যদি আমি কোনো সাধারণ সঞ্চিতি করে রাখি কোনো দুর্দিনের জন্য, সাধারণ একটা তহবিল তৈরি করি, তাও তোমাদের ডেবিট পাশে বসবে। আরে ডেবিট পাশে বসা দফাগুলো পর্যায়ক্রমে তোমার খেয়াল রাখো, এক অঙ্কে সবগুলোই থাকবে তা নয়, যে কোনোটি থাকতে পারে। সেটা তোমার ধারণাটুকু নিয়ে নিবা। যেখানে মূলধনের সুদ বসে, বেতন বসে, কমিশন বসে, ঋণের সুদ বসে, খরচের বকেয়া বসে, আয়ের অগ্রিম বসে, ভবিষ্যতের ব্যবস্থা বসে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি তহবিল, এই দফাগুলো এখানে পর্যায়ক্রমিক বসবে। হ্যাঁ, আর একটা দফা আমি ছেড়ে গেলাম, সেটা কি, কারবার যদি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করে, সেক্ষেত্রে চলতি হিসাব তৈরি করা হয়। চলতি হিসাবের সুদের কথা যদি বলা থাকে, তার ক্রেডিট উদ্বৃত্তের সুদ, এইটা সংশ্লিষ্ট অংশীদারদের সুদ প্রাপ্তিটুকু ডেবিট পাশে বসবে। এমন করে ক্রেডিট পাশে বলেছি কারবারের আয়। অংশীদাররা কারবার থেকে মূলধন সরবরাহ করে সুদ নিয়ে থাকেন। এই অংশীদার প্রয়োজনে কারবার থেকে যদি কোনো পণ্য আদি টাকা পয়সা নিয়ে যায়, পণ্যের উপরে সুদ হবে না, কিন্তু গৃহীত টাকার উপর তাদেরকে সুদ দিতে হবে, ওই উত্তোলনের সুদ। এই সুদটুকু হবে কারবারের আয়। সেটা উত্তোলনের সুদের নিয়ম তোমাদের আমি এখানে লিখে দিতে হয়, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব, তারপরে হবে উত্তোলনের সুদ। এরও নিয়ম আছে, আমরা একতরফায় প্রথম পত্রে পড়েছিলাম, সেইটুকু প্রয়োগ এখানে আমাকে দেখাইতে হবে। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ নিয়ে আমি ডিটেলস বলছি। আবার কি, অলিখিত পণ্য উত্তোলন, লাভ নির্ণয়ের সময় পণ্য উত্তোলন হিসাবভুক্ত করিনি, লাভ বাড়াইতে গিয়ে সেই পণ্য উত্তোলনটুকু আমাকে এখানে দেখাতে হবে। আর কি, ব্যয়ের অগ্রিম, আমি বেশি টাকা ব্যয় দেখাই নিট লাভের পরিমাণ কম দেখিয়েছি, সেক্ষেত্রে কি করতে হবে, ব্যয়ের অগ্রিম মানে ওই নিট লাভের সঙ্গে আমাকে যোগ দিতে হবে। আবার কি, আয়ের বকেয়া, কারবারের টাকা অন্যত্র বিনিয়োগ করতে পারি, সেখান থেকে আমি সুদ পেতে পারি, এটা আয় হবে, সেটা আমি হিসাবভুক্ত করি নাই, তাহলে আয়ের বকেয়া আছে আমার এখানে যোগ হবে। আর কি হবে, যদি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমি ক্রেডিট পাশে বসবে। ধারাবাহিকভাবে এই কথাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার উত্তোলনের সুদ বসবে, তারপর কি বসবে, ব্যয়ের অগ্রিম বসবে, আয়ের বকেয়া বসবে, অলিখিত পণ্য উত্তোলন বসবে। এমন করে সমস্ত দফা যথাযথ, এক অঙ্কের সব দফা থাকবে না, ভয়ের কারণ নাই, তোমরা ভয় পাইও না, যেটা থাকবে সেটার প্রয়োগ আমরা করব। এই ক্ষেত্রে সমস্ত দফা বসানোর পর আমরা মুনাফাটা বা ক্ষতিটা বন্টন করবো। এখন তোমাকে বলে আসছি, আমি বেতনের কথা ছেড়ে আসছি।